আচ্ছা, তো সবাইকে ওয়েলকাম করছি। আজকে একটি ক্র্যাশ কোর্স চালু করতে চলেছি। সেটি হচ্ছে গিয়ে সি ল্যাঙ্গুয়েজের উপর একটি ক্র্যাশ কোর্স, এবং আমি চিন্তা করলাম যে এটার উপর করা উচিত আমার, কেননা এটি বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে যখন প্রোগ্রামিং এর হাতে খড়ি হয় তখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এই সি দিয়ে স্টার্ট করা হয় কিন্তু। তো সেই হিসেবে চিন্তা করলাম যে মানে সি এর উপর একটি ক্র্যাশ কোর্স মেক করি, যাতে মানে স্টুডেন্টসদের এইটুকু কভার করা যায় যতটুকু দিয়ে আর কি তারা মানে কোর্স তাদের যে প্রোগ্রামিং কোর্সে একটা ভালো রেজাল্ট আনতে পারে। এছাড়াও দেখা যায় যে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও সি ল্যাঙ্গুয়েজের একটি কোর্স আলটিমেটলি করানো হয় আর কি। তো ওই হিসেবে আমি চিন্তা করলাম যে একটি ক্র্যাশ কোর্স শুরু করা যায়। তো আমরা আজকে একদম স্ক্র্যাচ থেকে সি ল্যাঙ্গুয়েজ স্টার্ট করব। তো আমাদের সব থেকে ভালো হয় যদি কম্পিউটারের মধ্যে আর কি থাকে, কোড ব্লকস এই অ্যাপ্লিকেশনটা থাকে। এটি ওপেন সোর্স, তো এটি ইনস্টল করলে এটি সি বা সি প্লাস প্লাস করার জন্য বেস্ট। এটি করলে ভালো হয়। অন্যান্য অনলাইনে করা যায়, এবং যারা অন্যান্য ইয়েতে করতে যাচ্ছেন, ফর এক্সাম্পল ভিএস কোডে, যেটি একটি কোড এডিটর, ওইখানে চাইলেও করতে পারেন। মূল কথা হচ্ছে কি আপনি কনসেপ্টগুলা ভালোভাবে ধরতে পারতেছেন কিনা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি ওভারঅল কতটুকু বুঝলেন, এইটুকু আর কি। তো আমরা এখন মানে শুরু করব। আমি এখন ফাইল ক্রিয়েট কিভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। প্রথমে ফাইল, এখানে আমি নিউতে দিয়েছিলাম এবং এমটি ফাইলে ক্লিক করেছিলাম এবং এটা আসছে। এরপর আমি যেটা করতে পারি, আমি এটাকে সেভ করে দিব। এটা একটা সি ফাইল হিসেবে কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এটাকে নিউ ভলিউমের এনিওয়্যার আমি সেভ করে দেব। হ্যাঁ, তো এখানে সেভ করে দিলাম। এটা ম্যাটার না আসলে কোথায় মানে সেভ করলাম। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই তো সেভ তো করলাম, এখন স্টার্ট করা যাক। হ্যাশ ইনক্লুড stdio.h। আচ্ছা, তো এখানে stdio.h এটা আসলে এটার মিনিংটা অ্যাকচুয়ালি কি? যেখানে আমরা এখানে কিন্তু একটা হেডার ফাইল ইনক্লুড করতেছি, এবং এই যে এই পুরো অংশটা কিন্তু একটা হেডার ফাইল। তো এখানে আমরা মূলত বলতেছি যে আমাদের কম্পাইলারকে বলতেছি যে আমাদের এই হেডার ফাইলটা ইনক্লুড করে দাও। তো এটার ফুল মিনিং হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এখানে যে আমাদের stdio এটার ফুল ফর্ম। তো এই হেডার ফাইল যেটা কিনা stdio.h, এটা আমাদেরকে কোথায় হেল্প করে? এটা আমাদেরকে হেল্প করে, আচ্ছা বাই দ্য ওয়ে, এটা যে এখানে লিখলাম এটা কিন্তু কমেন্ট। আমরা কমেন্ট কি এটা পরবর্তীতে দেখব, সমস্যা নেই। কমেন্ট আর কি, তো আপাতত এই লাইনটা আমি বাদ দিয়ে দিতেছি। ওকে, সো এখানে ইনক্লুড stdio.h এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য। stdio স্ট্যান্ডার্ড, std দিয়ে স্ট্যান্ডার্ড, i দিয়ে ইনপুট আউটপুট। এটা মূলত আমাদের ইনপুট এবং আউটপুট অপারেশন করতে সাহায্য করে আর কি। তো আমরা তো আর মানে আজকে ইনপুট অপারেশন করব না, তো আজকে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। সো আমাদের স্টিল কিন্তু আউটপুট কিন্তু দেখাতে হবে, কারণ আউটপুটে যদি একটা প্রোগ্রামের না থাকে তাহলে কিন্তু আসলে এই প্রোগ্রামের কিন্তু কোনো মানে নেই। তো এখন আমাদের যেটা লাগবে, আমাদের একটি মেইন ফাংশন লাগবে। এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তো এই ফাংশনের মধ্যে এটি হচ্ছে একটি মানে প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট। আমাদের এই মেইন ফাংশন থেকেই কিন্তু আমরা মানে প্রোগ্রামকে ইনস্ট্রাকশন দেওয়া স্টার্ট করব। তো আমরা যখন কোনো কিছু ডিসপ্লে করতে চাই তখন আমাদেরকে কিন্তু সি ল্যাঙ্গুয়েজে আমাদের যে সিনট্যাক্সটা লিখতে হয়, একটি ফাংশন, আবার আরেকটি ফাংশন লাগে, সেটা হচ্ছে গিয়ে প্রিন্টএফ। এটি একটি বিল্ট ইন ফাংশন। এখানে ইন্টিজার, মেইন, এইসব ফাংশন ওইসব সময় আমরা ডিটেলস জানবো, কিন্তু কথা হচ্ছে এই যে মেইন রয়েছে এখানে এবং এখানে প্রিন্টএফ রয়েছে, এই দুটি কিন্তু আমাদের বিল্ট ইন ফাংশন, অর্থাৎ এখানে আগে থেকেই বিল্ড করা আছে, আমাদের জাস্ট আমরা ইউজ করতেছি। আমরা নিজের মতো করে ফাংশন বানাতে পারি, ওইটা আমরা পরে দেখবো। তো যখনই আমরা প্রোগ্রামিং শুরু করি আমাদের হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করা হয়, তো আমরা লিখতে পারি আর কি, হ্যালো I am learning C।
এবং প্রত্যেকটি প্রত্যেকটি এই যে আমার রয়েছে মানে এটি কিন্তু একটি স্টেটমেন্ট। তো স্টেটমেন্টের পর অর্থাৎ মানে প্রিন্টএফ এর পর মূল কথা হচ্ছে গিয়ে আমাদের সেমিকোলন কিন্তু দিতে হবে প্রত্যেক লাইনের শেষে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেমিকোলন যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের এরর চলে আসবে শুধুমাত্র এই সেমিকোলনের জন্য। তো আমাদের সেমিকোলনটা যেন আমরা দিতে কোনোভাবে ভুলে না যাই। এরপর আমরা আরেকটি লাইন দিতে পারি যেটা হচ্ছে গিয়ে অপশনাল। এই রিটার্ন জিরো অ্যাকচুয়ালি কি বোঝায়? দ্যাট মিনস প্রোগ্রাম শেষ, এরপর আমি যা কিছুই লিখি না কেন ওইটা কাউন্ট হবে না। কিন্তু রিটার্ন জিরো আগে যদি আমি লিখতে থাকি এটা কিন্তু কাউন্ট হবে। আই এম লার্নিং সি আর ইউ, এটা কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। কিন্তু এটার পরে যদি লিখি, এটা আমরা দেখব, এটা পরে যদি আমরা লিখি তাহলে কিন্তু এটা কাউন্ট হবে না। তাহলে এখন যদি আমি এই কোডটা রান দেই, হ্যাঁ হ্যালো আই এম লার্নিং সি আর ইউ এখানে একসাথে আসছে, এটারও সমাধান আছে, বাট আমরা দেখি আর কি ধীরে ধীরে কি করা যায়। তো এখন আমি যেটা বলছিলাম এটা যদি হোয়াট ইফ আমি এটা পরে দিয়ে দিতাম, এখন যদি আমি রান করি আমার কিন্তু হ্যালো আই এম লার্নিং সি আসছে, ওই পরে যেটা আসছিল ওইটা কিন্তু আসে না, কারণ রিটার্ন জিরো মিনস এন্ড অফ আওয়ার প্রোগ্রাম। তো এখন যেটা প্রবলেম হচ্ছিল এখানে, যেমন এটা কিন্তু একসাথে চলে আসছে, এখানে আমরা স্পেস দিতে পারি, এখানে যদি একটা দিয়ে দিই তাহলে মানে স্পেস হয়ে আসবে আর কি। এটা এর থেকে বেটার সলিউশন আমাদের কাছে আছে। হ্যাঁ হ্যালো আই এম লার্নিং সি আর ইউ। তো এখন এটা তো আমি স্পেস দিলাম, বাট আমি চাচ্ছি দুইটা, আমার এখানে তো দুইটা ডিফারেন্ট লাইনে আসলো, তাইলে কথা হচ্ছে গিয়ে আমার আউটপুটে কেন মানে দুইটা ডিফারেন্ট লাইনে আসলো না। তো এটার জন্য আমাদের কিন্তু আরেকটা এসকেপ সিকোয়েন্স ইউজ করতে হবে, যেটা কিনা এইভাবে প্রকাশ করা হয়। এটা হচ্ছে গিয়ে \n। তো এটা যখনই আমরা দিব তখনই আমাদের কিন্তু নতুন একটি লাইন জেনারেট হয়ে যাবে। এই যে দেখেন হ্যালো আই এম লার্নিং সি আর ইউ, তো আমাদের নতুন লাইন জেনারেট হয়ে গেল, খুব ভালো কথা। এই তো এখন যেটা বলছিলাম, প্রথমে আমি এইরকম একটা জিনিস লিখছিলাম, যেমন এটা হচ্ছে কমেন্ট। তো এটা আমি যাই লিখবো মানে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি যাই লিখবো এটা কিন্তু কাউন্ট হবে না, এটা সিঙ্গেল লাইন কমেন্ট। দেখেন এখানে কোথাও কমেন্ট নেই এবং এটা আমার কোডে কিন্তু এরর দিতেছে না, ঠিক আছে। আমি এটা দিলে আবার এরর আসবে, কেননা এই কমেন্ট আসলে মানে এটা কিন্তু কোনো সেন্স মেক করতেছে না, কারণ এটা কিন্তু কোনো সিনট্যাক্স না। তো আমি যদি এমনি দিই তো এখানে এরর চলে আসছে আমার, কিন্তু আমি যদি ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা আগে রাখি এটা কোনো সমস্যা না। এইভাবে আমরা মাল্টি লাইনও লিখতে পারি। কমেন্টগুলো ইউজফুল, কারণ হচ্ছে গিয়ে কোনো কিছু বোঝার ক্ষেত্রে এটা হেল্প করে আর কি। তো এখন আমি মাল্টি লাইন কমেন্ট দিতে পারি, হ্যালো দিস ইজ রায়ান ফ্রম আর্থ। তো এটা কিন্তু আমাদের এরর কজ করবে না। এভাবে আমরা একের অধিক লাইনে কমেন্টিং করতে পারি। তো এই হচ্ছে কি আর কি যাবতীয় বিষয় আমাদের। আজকে আমরা দেখলাম কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে এসকেপ সিকোয়েন্স ইউজ করতে হয়, কিভাবে কমেন্টিং করতে হয়, এই সকল জিনিস আমরা দেখলাম। আর নেক্সট ভিডিওতে আমরা দেখবো আর কি কিভাবে মানে ভ্যারিয়েবল কি, ডাটা টাইপস এগুলা কি, এইসব থেকে আমরা ধীরে ধীরে আগাবো আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ক্র্যাশ কোর্সের আমাদের একটা সেকেন্ড টিউটোরিয়াল, এবং আজকে আমরা দেখবো আসলে আমরা কয়েকটি মূলত ডেটা টাইপের সাথে পরিচিত হব। এরপর আমরা ওগুলোর প্র্যাকটিক্যাল ইউজ দেখবো আর কি। আমরা যখন ভ্যারিয়েবলে যাব তখন আমরা এই ডেটা টাইপগুলোর প্র্যাকটিক্যাল ইউজগুলো দেখবো। তো আমাদের এখন যেটা করতে আমরা কয়েকটি ডেটা টাইপ দেখবো আর কি। আমরা গতদিন কিন্তু মানে প্রিন্টএফ এর মধ্যে আমরা শুধু ডিসপ্লে করেছিলাম আর কি। যেমন আমি যদি আবার লিখি এটা হ্যাশ ইনক্লুড stdio integer। তো আমরা গতদিন প্রিন্টএফ এর মধ্যে আমরা কি করেছিলাম, আমরা জাস্ট এরকম যে কোনো টেক্সট লিখতে পারতাম। তো এটা মূলত এটার মধ্যে যা আছে সেটা হচ্ছে
ক্যারেক্টার অ্যারে আর কি, যেটা কিনা আমাদের অনেকগুলা ক্যারেক্টার সংমিশ্রণ। ক্যারেক্টার কি, এই জন্যই মূলত আজকে আমরা অনেক ধরনের ডেটা টাইপ দেখবো আর কি। তো ক্যারেক্টার হচ্ছে কি আমাদের মানে আলফাবেট বলা যেতে পারে, যেমন প্রত্যেকটাই একটা ক্যারেক্টার। শুধু আলফাবেট না, আমাদের যে কোনো কিছু ক্যারেক্টার হতে পারে, এনিথিং উইদিন সিঙ্গেল কোটেশন, এটা আমাদের একটা ক্যারেক্টার। এ হতে পারে, ইভেন কমা হতে পারে। তো এই ক্যারেক্টার গুলার কিন্তু কম্বিনেশনই কিন্তু এখানে হয়েছে, যেটা কিন্তু টেক্সট। এখানে কিন্তু আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখতেছি আর কি। এগুলো ক্যারেক্টারকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতেছি, বাট যখনই তাদের কম্বিনেশন আমরা করতেছি তখন আমরা তাদেরকে কিন্তু কি করতেছি, আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখতেছি। তো আজকে আমরা দেখি কয়েকটা ডেটা টাইপ দেখা যাক। আমরা প্রথমে দেখবো ইন্টিজার। ইন্টিজার ডেটা টাইপকে এভাবে লেখা হয়, স্মল অক্ষরে INT। এটা মূলত হচ্ছে কি একটি ডেটা টাইপ আমাদের সি ল্যাঙ্গুয়েজে। এটি মূলত যে আমাদের পূর্ণ সংখ্যা স্টোর করতে ব্যবহার করা হয়, পূর্ণ সংখ্যা স্টোর করে এবং পরবর্তীতে শো করতে পারে আর কি। সো স্টোরস হোল নাম্বারস। হ্যাঁ, একটা ভেরিয়েবল একটা ডেটা টাইপকে ইয়ে করে, বাট সমস্যা নেই। হ্যাঁ, ইন্টিজার আমাদের অনেকগুলো নাম্বারকেই স্টোর করতে পারে, ঠিক আছে। একটা ভেরিয়েবল মূলত একটি নাম্বার স্টোর করতে পারবে, বাট তার অর্থ এই না ইন্টিজার ডেটা টাইপ অনেকগুলা নাম্বারকে একসাথে স্টোর করতে পারবে না। এটা আমি জানি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, কারণ আমরা এখনো ভেরিয়েবল কি জিনিস তাও জানিনি, আমরা এখনো এরে কি জিনিস তাও জানি না। সো মানে এটা বেশি আর্লি হয়ে গেছে। বাট মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের ইন্টিজার যে ডেটা টাইপ, এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় যে আমাদের ডেটাগুলা স্টোর করবে। হ্যাঁ, কিসের মধ্যে স্টোর করবে? ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে, যেটা আমরা পরবর্তী লেকচারে দেখবো আর কি। সো ইন্টিজার আমাদের কি করছে? হোল নাম্বার স্টোর করছে। কিভাবে? ফ্লোট রয়েছে, যেটা কিনা ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করবে, মানে দশমিক সংখ্যা আর কি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সো এখানে কি হতে পারে? এখানে আমার এক্সাম্পল 1, 2, 1000 এরকম হতে পারে। এখানে হতে পারে 1000.0। সিমিলারলি ডাবল রয়েছে, এটি কাজও সেম করে, সেম অ্যাজ ফ্লোট, বাট এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি, যে আমাদের ফ্লোট হাইয়েস্ট 7 থেকে 8টা ডিজিট স্টোর করতে পারে। ডাজন্ট ম্যাটার দশমিকের আগে আছে এবং পরে কি আছে। যেমন 1, 2, 3, 4.5, 6, 7, এটা 7টা থেকে 8টা পর্যন্তই কিন্তু স্টোর করতে পারে, এর থেকে বেশি কিন্তু করতে পারবে না। কিন্তু আমাদের যে ডাবল রয়েছে সেটা অনেকগুলা স্টোর করতে হবে, সেটা 15 থেকে 16টা স্টোর করতে হবে। তো সেখানে আমি লিখতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আবার 1, 2, 3, 4, 5। তো কয়টা হইলো আমাদের? 1, 2, 3, 4, 5, 9, 10, 11, 12, 13, 14। তো আমি এখন দিয়ে দিতে পারি এখানে যে কোনো জায়গায়, যেমন 5, 6, 7। তো এখানে তো আমাদের মূলত এখন 16টা হইলো। এখানে আমরা দশমিক যে কোনো জায়গায় দিয়ে দিতে পারি, যেমন এখানে দিয়ে দিলাম, বাট আমাদের ডিজিট কিন্তু ম্যাক্সিমাম 16। তো এই গেল আমাদের কয়েকটা ডাটা টাইপ। এরপর যেটা আছে ক্যারেক্টার রয়েছে, যেটা আগে আমি বলেছি। ক্যারেক্টার কি স্টোর করে? সিঙ্গেল কোটেশনের মধ্যে এনিথিং সে স্টোর করতে পারবে। এইরকম। তো ক্যারেক্টার আমাদের কি কাজ করে আমরা সেটাও বুঝলাম। এরপর আমাদের রয়েছে বুলিয়ান ডাটা টাইপ, ঠিক আছে। এটা আমাদের ফর এক্সাম্পল আমাদের দুটি ভ্যালু নিয়ে আমরা কাজ করবো। যেমন আছে না যে মানে ট্রু ফলস, এইটা নিয়ে কাজ করার জন্য মূলত বুলিয়ান ডাটা টাইপটা ইউজ করা হয়। বুলিয়ান ডাটা টাইপের দুটি ভ্যালুই থাকে, মূলত ট্রু এবং ফলস, ঠিক আছে। তো এখানে আবার 1, 0 দিয়ে ডিনোট করা যায়। 1 হইলে ট্রু, 0 হইলে ফলস। আমরা এইসব জিনিস আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে কি আর কি বুলিয়ান, যেটা আমাদের মূলত দুটি ভ্যালু নিয়ে কাজ করে। যেমন ফর এক্সাম্পল আমাদের সুইচে আমরা যদি দেখি, আমাদের পরে লাইটের সুইচ ফর এক্সাম্পল, সেখানে আমাদের দুটো অপশন কিন্তু থাকে, একটা হচ্ছে গিয়ে অন, একটা হচ্ছে অফ।
তো অনটাকে আপনি ট্রু এর সাথে কম্পেয়ার করতে হন, অফটাকে আপনি ফলস এর সাথে কম্পেয়ার, অর্থাৎ এখানে আমরা দুটি অপশন নিয়ে কাজ করবো, এটাই আর কি, এটাই আমি বলতে চাচ্ছি। তো এই গেল আমার কয়েকটা আর কি যে আমার ডেটা টাইপ, আমরা এই সকল ডেটা টাইপের ব্যবহার কিভাবে করতে হয় আমরা এগুলো নেক্সট ক্লাসে দেখবো আর কি। তো এবং আমরা ভেরিয়েবল কিভাবে ডেটা টাইপের থ্রুতে আমরা স্টোর করতে পারি এই সকল জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখবো, সেটা দেওয়ার জন্য আমন্ত্রণ রইল। আজকের ক্লাসে এইটুকু। হ্যালো, কি অবস্থা সবার? আজকে এই টিউটোরিয়ালে আমরা ভেরিয়েবল নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। গত ক্লাসে আমরা ডেটা টাইপ কিভাবে কাজ করে আমরা এগুলো দেখেছি, আজকে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো হ্যাঁ, ভেরিয়েবল নিয়ে আমরা প্রথমে দেখি, বুঝি জিনিসটা যে ভেরিয়েবল অ্যাকচুয়ালি কি, এরপর আমরা কোড করে দেখবো আর কি যে মানে ভেরিয়েবল কিভাবে কি করতে হয়। আচ্ছা, তো প্রথম কাজ আমরা যেটা করব আর কি, ভেরিয়েবল আসলে কি আমি জিনিসটা বোঝাই। ধরা যাক একটা আমার এখানে পানির গ্লাস আছে ফর এক্সাম্পল, এ হচ্ছে কি আমার একটা পানির গ্লাস, এবং এই পানির গ্লাসে এইটুকু পর্যন্ত অর্থাৎ এইটুকু নিচে আমার পানি রয়েছে, এই পুরোটা আর কি নিচে আমার পানি রয়েছে, এবং তো এই পানির অংশটা কিন্তু আমার ভ্যালু, ঠিক আছে, এই পানির অংশটা আমার, এটাকে আমরা ভ্যালু বলবো আমাদের প্রোগ্রামিং এ। এটা হচ্ছে কি আমাদের ভ্যালু। কিন্তু এই যে আমার পুরাটা গ্লাস, এই গ্লাসটা কিন্তু আমার কন্টেইনার, অর্থাৎ পানিকে কন্টেইন করতেছে। তো এই গ্লাসটা আমার হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল, ঠিক আছে, এই গ্লাসটা হচ্ছে গিয়ে আমার ভ্যারিয়েবল। তো মূলত ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল একটা কন্টেইনার যেটা আমাদের প্রোগ্রামিং এ একটা স্পেসিফিক ডাটা টাইপের ভ্যালু স্টোর করতে পারে, এইটুকুই হচ্ছে ভ্যারিয়েবলের ডেফিনেশন। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে আমাদের ডিক্লেয়ার হয় দুই স্টেপে মূলত, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন আর একটা হচ্ছে গিয়ে ডিক্লারেশন। আমরা দুটিই দেখব, ইনিশিয়ালাইজেশন এবং ডিক্লারেশন। ইনিশিয়ালাইজেশন একটা, এবং আরেকটা হচ্ছে কি আমার ডেক্লারেশন। ওকে, সো এই দুইটা স্টেপে আমি মূলত মানে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করব। সো ভ্যারিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হলে আমার কিভাবে, যে ফরম্যাটে আমার ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে কি আমার প্রথমে দিতে হবে যে আমার ভ্যারিয়েবলের টাইপ। তো আমাদের প্রথমে ভ্যারিয়েবলের টাইপ, দ্যাট মিন্স ডেটা টাইপ। ডেটা টাইপ সম্পর্কে আমি গত ক্লাসে ডিসকাস করেছি, কেউ ভিডিওটা না দেখে আসলে অবশ্যই আমার লেকচার 2টি দেখে আসবেন। প্রথমে আমরা ভ্যারিয়েবলের টাইপ, দ্যাট মিন্স ভ্যারিয়েবলের টাইপ আর কি ডেটা টাইপ অবভিয়াসলি। এরপর আমার ডেটা টাইপ দেওয়ার পর আমরা করব, মানে ভ্যারিয়েবলের একটা নাম নিব। সো এটা এনি নেম হতে পারে, ঠিক আছে। ভ্যারিয়েবল নেমের সাধারণত কয়েকটা শর্ত থাকে। ফর এক্সাম্পল, প্রথমে আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হতে পারবে, $সাইন দিয়ে স্টার্ট হতে পারবে, কিন্তু নাম্বার দিয়ে স্টার্ট হতে পারবে না, কিন্তু আবার আলফাবেটের পর নাম্বার থাকতে পারবে। সো আইডিয়াল হচ্ছে কি আমরা আলফাবেট দিয়ে স্টার্ট করি, ঠিক আছে। তো আমরা যে কোনো নাম দিতে পারি ভ্যারিয়েবলের, দিয়ে এখানে ভ্যালুটা পাস করে দেবো, ঠিক আছে। তো এইভাবে আমরা আসলে ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। তো এখন আমরা যেটা করব, আমাদের কোড ব্লকসে চলে যাই, stdio.h। এখন আমরা কয়েকটি ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, কয়েকটি ভ্যারিয়েবল নিয়ে কাজ করা যায়। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব ইন্টিজার এ, আমরা একটি পূর্ণ সংখ্যা স্টোর করতেছি, ইন্টিজার এ, তারপর দিব ফ্লোট এফ দশমিক সংখ্যার জন্য, এবং ক্যারেক্টার সি আমরা যে কোনো একটা দিতে পারি। তো এইভাবে আমার এই অংশটুকু হচ্ছে কিন্তু ইনিশিয়ালাইজেশন, এবং এই অংশ হচ্ছে ডিক্লারেশন। এটা আমরা দুই স্টেপেও করতে পারি। ফর এক্সাম্পল, আমি জাস্ট এখানে এ কে ডিক্লেয়ার করলাম, পরবর্তীতে এ কে আমি স্টোর করলাম,
ভ্যালুকে আমি স্টোর করে দিলাম। তো এইভাবে আসলে ভেরিয়েবল এর ভ্যালু আমরা স্টোর করে থাকি। প্রথমে টাইপ, ডেটা টাইপ, তারপর ভেরিয়েবলের নেম, তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত ভ্যালু। সো এটা করার পর আমাদের তো এগুলো ডিসপ্লে করতে হবে। তো এগুলো ডিসপ্লে করার জন্য রুলস রয়েছে। ফর এক্সাম্পল, আমাদের যদি পূর্ণ সংখ্যা দেখাতে হয়, যেটা কিনা আমাদের এ, আমরা কিন্তু সিম্পলি এভাবে এ প্রিন্ট এফ করে দিলে কিন্তু পারবো না। ঠিক আছে, আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এটা মূলত প্রকাশ করা হয় যে ডেসিমেলের জন্য আমাদের একটা পার্সেন্টেজ ডি দিতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য দিয়ে আমাদের কমা দিতে হবে, তারপর ভেরিয়েবলের নেম দিব আমরা। এটাই হচ্ছে একটা সঠিক ফরমেশন। এবার যদি আমরা রান দিই, আমাদের কিন্তু 5 চলে আসছে। যেহেতু আমাদের বাকি ভ্যালুগুলো আমরা প্রিন্ট করে ফেলবো, তো এখানে আমি নিউ লাইন দিয়ে দিতেছি। এতে আমি প্রথম ক্লাসে বলেছিলাম, মানে নিউ লাইন জেনারেট করতে হলে আমাদের \n দিতে হয়। তো এভাবে আমরা দিব, দিয়ে আমরা বাকি দুইটা ভ্যালুও কিন্তু ডিসপ্লে করে ফেলবো। তো আমরা খুব দ্রুত করে নিই। আমাদের ফ্লোটের জন্য দিতে হয় %f, ঠিক আছে, %f, এবং নিউ লাইন দিয়ে দিতেছি আমি। ক্যারেক্টারের জন্য আমরা দিব printf। এটা নিউ লাইন আমি দিব না, কেননা এটা শেষের লাইন, আপনি চাইলে দিতে পারেন। আচ্ছা, তো সি, হ্যাঁ, তো এইটুকু আর কি। আর ডাবলের জন্য আমাদের যেটা রয়েছে সেটা lf দেওয়া যায়। তো এখানে lf দিলে কি ভুল হবে? আই হোপ হবে না। হ্যাঁ, তো এখানে আসছে। আচ্ছা, তো এখানে f দিলেও হবে, আর আমাদের দিলেও হবে, lf দিলেও হবে। lfটা মূলত ডাবলের জন্য। হ্যাঁ, তো এই তো আমাদের সুন্দর মতো ভ্যালুগুলো আমরা স্টোর করলাম, তারপর ডিসপ্লে করলাম। তো এই হচ্ছে গিয়ে ভেরিয়েবল সম্পর্কে আর কি যেটুকু জানার, ভেরিয়েবল কিভাবে লিখতে হয়। আমরা এই ভেরিয়েবল আমাদের সামনের টিউটোরিয়ালগুলোতেও লাগবে। সো আসলে মানে চিন্তা করার বিষয় নেই যে মানে ভেরিয়েবল, আপাতত জাস্ট এইটুকু জেনে রাখেন। পরবর্তীতে মানে ভেরিয়েবল সম্পর্কে আমরা, তো আমাদের ভেরিয়েবল প্রত্যেকটা লেকচারে লাগবে। সো মানে এই সকল জিনিস আর কি কখনো শেষ হয়ে যায় না, এই সকল জিনিস মানে লাগে। সো আমরা সামনেও ভেরিয়েবল ইউজ করব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি সুপার শর্ট কিন্তু এট দ্য সেম টাইম সুপার ইম্পর্টেন্ট। আজকে আমরা পড়বো অপারেটরস ইন সি। তো অপারেটরস ইন সি মূলত আজকে আমরা অপারেটর সিতে আমাদের যতগুলো অপারেটরস আছে তাদের সাথে পরিচিত হব, আর এগুলোর ব্যবহার আমরা আপকামিং ক্লাসগুলোতে করব। কেননা নেক্সট ক্লাস আমাদের এই যে ইফ এলস এর উপর যখনই আমি ক্লাস নেব, বা আমাদের শেষে একটা মিনি প্রজেক্ট আছে যেখানে আমরা একটা ক্যালকুলেটর বিল্ড করবো আর কি, উইথ বেসিক ফাংশনালিটিস। তো ওই ক্যালকুলেটরে আমরা অ্যারিথমেটিক অপারেশনস কিন্তু ইউজ করব। সো আমাদের এইসব জিনিস সম্পর্কে এখন থেকেই আইডিয়া রাখাটা উচিত। সো এখানে আমাদের ফার্স্টে আমরা যে অপারেটর দেখব, এই অপারেটর টাইপ হচ্ছে কি অ্যারিথমেটিক। তো অ্যারিথমেটিক অপারেটর মূলত কি হয়, এই তো আমরা যে বেসিক জিনিসপাতি করি, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ নির্ণয়ের জন্য মডুলাস। তো এই সকল জিনিস আমার অ্যারিথমেটিক অপারেটর আওতাভুক্ত। এরপর আমার অপারেটরের মধ্যে আসে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। সো এটা এই যে প্লাস প্লাস, প্রতিবার আমি যেমন একটা ভ্যারিয়েবলের ভ্যালু আমি সেট করলাম 5, ধরা যাক একটা ভ্যারিয়েবলের ভ্যালু আমি 5 সেট করলাম। যখন আমি a প্লাস প্লাস করে দিব, আমরা প্রোগ্রামিং এই সকল জিনিস দেখব, কোনো সমস্যা না। প্লাস প্লাস যখন করে দিব, তখন আমি যদি এই যে এই লাইনের পর, সে ফর এক্সাম্পল এই লাইনের পর আমি যদি প্রিন্ট করি এর ভ্যালু, তাহলে কিন্তু আমাদের এটা 5 দেবে। কিন্তু যদি আমরা এই লাইনের পর প্রিন্ট করি, তাহলে আমাদের ভ্যালু কিন্তু 6 হয়ে যাবে, অর্থাৎ 1 করে ইনক্রিমেন্ট হবে। আমি আরো সিম্পল ভাবে বোঝাই, আচ্ছা টেনশনের কারণ নেই। হ্যাঁ, সে ফর এক্সাম্পল, আচ্ছা হ্যাঁ, তো সে ফর এক্সাম্পল এই লাইনের পর আমরা এখানে প্রিন্ট দিলাম, তো এই লাইনে আমাদের কি আসবে, এর ভ্যালু তো 5 আসবে। তারপর সিম্পলি আমরা এটাকে আর কোথাও স্টোর করব না, জাস্ট ইনক্রিমেন্ট করে দেব প্লাস প্লাস। হ্যাঁ, তো এটা ইনক্রিমেন্ট করে দেওয়ার পর এটা আমাদের ভ্যালু 6 হয়ে যাবে। তো আমি যদি মাইনাস মাইনাস করে দিতাম, তাহলে কিন্তু ডিক্রিমেন্ট হয়ে যেত। ঠিক আছে, 1 করে কিন্তু হবে। হ্যাঁ,
এক করে হবে মাইনাস মাইনাস, অর্থাৎ প্রতিবার দেওয়ার জন্য আমার কিন্তু এক করে ডিক্রিমেন্ট হবে। ঠিক আছে, এটাই আর কি। সো এখন এটা গেল ইনক্রিমেন্ট। আমরা আসলে এগুলোর সম্পর্কে আরো ক্লিয়ার হবো যখন আমরা প্র্যাকটিক্যালি মানে কোড করে দেখবো। আমরা সবগুলোই কোড করে দেখবো, নো ওয়ারিজ। আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটাও দেখাবো, জাস্ট ফর এক্সাম্পল এখন শুধুমাত্র আমি আইডিয়াটা দিতে যাচ্ছি আসলে কোন অপারেটরটা কি করতেছে। ঠিক আছে, সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা বুঝলাম যে প্রতিবার আমরা যখন ফর এক্সাম্পল আমরা যদি একবার যদি আমরা প্লাস প্লাস দিই, আবার আরেকবার প্লাস প্লাস দিলাম, ঠিক আছে, এই অংশটুকু বাদ, আমাদের এই মাইনাস মাইনাস অংশটুকু আমি এখন চিন্তা করব না। তো এখানে আমি এর ইনিশিয়াল ভ্যালু কিন্তু আমার 5 ছিল, এবং এখানে হয়েছে 6, এখানে হয়েছে 7। এরপর আমি প্রিন্ট দিলে ভ্যালু কিন্তু 7 আসবে। এই গেল আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আশা করি এই অংশ বোঝা গেছে। তারপরও মানে আমি তো প্র্যাকটিক্যাল কোড দিয়ে আর কি বোঝানো, সেটা আমার অলওয়েজ উদ্দেশ্য। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের এগুলো ফ্রিকোয়েন্টলি লাগবে, তাই আমরা দেখতেছি। এটাও ভেরি ইম্পর্টেন্ট, রিলেশনাল অপারেটর। এটা মূলত কম্পেয়ার করতে ইউজ করা, যেমন ইকুয়াল ইকুয়াল, যেমন দুটো সংখ্যা কি সমান কিনা এটার জন্য ব্যবহার করা যায়। আবার দুটি সংখ্যা সমান না, এই জন্য আমরা এটি ব্যবহার, আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখব। এরপর গ্রেটার দেন, এটা তো বুঝতেই পারতেছি মানে কন্ডিশন চেকিং আর কি। স্মলার দেন, হ্যাঁ, এরপর গ্রেটার দেন ইকুয়াল, স্মলার দেন ইকুয়াল। দেন আমাদের লজিক্যাল অপারেটর আছে এন্ড অর নট। এরপর আমাদের রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন বলতে মানে ভ্যালুকে অ্যাসাইন করে দেয়া। ইকুয়াল তো আর আমরা বুঝতেই পারতেছি, যেমন a ইকুয়াল টু 5, এখানে একটা অ্যাসাইন মানে এর ভ্যালু আমরা অ্যাসাইন করেছি 5 হিসেবে। আচ্ছা, তো a প্লাস ইকুয়াল টু ধরা যাক 5, এটা আমি দিলাম এই লাইনের পরের লাইন। তো এটা বেসিক্যালি কি করবে, এর ভ্যালু 5 ইনক্রিমেন্ট করে দেবে। এর অর্থই হচ্ছে গিয়ে a ইকুয়াল টু a প্লাস 5, অর্থাৎ এর ভ্যালুকে আপডেট করে দেয়, এটাই আর কি। তো এই হচ্ছে মূলত আজকের ক্লাস। এগুলো সেম, মাইনাস করে দিবে, গুণ করে দিবে, ভাগ করে দিবে। তো এই হচ্ছে আর কি মোটামুটি অপারেটরস আমাদের সি ল্যাঙ্গুয়েজে। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাসে আমরা দেখবো আমরা কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি এবং পরবর্তীতে সেটি ডিসপ্লে করতে পারি। সো আমরা যেটি করব, আমাদের কিন্তু প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের একটি হেডার ফাইলের প্রয়োজন হয় আমরা যখন সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি। প্রথমত এতদিন আমরা যে ক্লাসগুলো করেছি, অর্থাৎ মানে এর পূর্ববর্তী যে ক্লাসগুলো ছিল, এগুলোতে আমরা আউটপুট নিয়ে কাজ করেছি। আজকে আমরা ইউজার ইনপুট নিয়ে কাজ করব। কিন্তু আমাদের যে stdio.h হেডার ফাইল, এটার মধ্যে কিন্তু এই হেডার ফাইল কিন্তু ইনপুট নিয়েও কাজ করে, আউটপুট নিয়ে কাজ করে। এতে আমরা আউটপুট নিয়ে দেখেছি, এখন আমরা ইনপুট নিয়ে দেখব। তো আমি খুব ইজিলি এটি মানে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। ধরা যাক এখানে একটা ইন্টিজার এ আছে, মানে এ নামক একটা ভ্যারিয়েবল আছে। আমরা এই ভ্যারিয়েবলের মান আমরা ইউজার থেকে নেব। তো ইউজার থেকে নেওয়ার জন্য আমাদের একটি scanf বিল্ট ইন ফাংশন রয়েছে। এখানে আমরা printf এর মতোই আমাদের এটি টাইপ কিন্তু %d, কারণ এটি ইন্টিজার। তো আমরা কমা দিব এবং এন্ড সিম্বল দিব। এখানে কিন্তু মনে রাখতে হবে এন্ড আছে, এটাই ডিফারেন্স printf এবং scanf এর মতো। অনেকে যেটা ভুল করে এই এন্ড অপারেটরটা তারা মিস করে ফেলে। সো এন্ড দিব এবং এটা নিব, ঠিক আছে। নেওয়ার পর আমরা প্রিন্ট করে দিব %d, a এবং রিটার্ন 0। তো আমরা কি করলাম, আমরা এখন কিন্তু আর ভ্যালু দেইনি, ঠিক আছে, আমরা ভ্যালু দেইনি। এই লাইনের মাধ্যমে আমরা কিন্তু ভ্যালু নিতেছি এবং পরবর্তীতে আমরা ডিসপ্লে করতেছি। তো আমরা যদি এখন এই কোডটা রান দিই, প্রিন্ট এফ হবে। আচ্ছা হ্যাঁ, তো এখন যদি আমরা একটা রান দিই, তো আমাদের 5 দিলে 5 আসবে। তাহলে আজকে ভিডিও এইটুকুই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। বলবো, সো এই ভিডিওটি স্টার্ট করার আগে আমি বলতেছি আমাদের যে 4th এবং 5th ক্লাস আছে ওই দুটো অবশ্যই খুব ভালো করে আসবেন, কারণ ওইগুলোর ইউজ আমরা এই ক্লাসে করবো আর কি। সো ইফ এলস খুবই সহজ একটা টপিক এবং প্রোগ্রামিং এর কনটেক্সটে অনেক বেশি সময় কিন্তু ব্যবহার করা হয়।
সো মানে এই টপিক সম্পর্কে আসলে আমাদের ভালো একটি আইডিয়া রাখতে হবে। সো প্রথমত আমাদের যেটি করতে হবে, প্রথমত আমরা বুঝি ইফ এলস জিনিসটা কি, কেন আসলে ইউজ করা হয়। আমাদের ডিসিশন মেকিং সহজ করার জন্য মূলত ইফ এলস ইউজ করা হয়। মানে আমাদের যে কোনো ডিসিশন মেক করা খুব সহজ হয়ে যায় যখন আমাদের ইফ এলস থাকে, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি একটি 1000 টাকার প্রোডাক্ট কিনতে চাই, কিন্তু আমার কাছে যদি 1000 টাকার যদি আমি প্রোডাক্ট কিনতে চাই, আমার কাছে তো অবশ্যই 1000 টাকা থাকতে হবে, তোমার তার থেকে বেশি থাকতে হবে, তাহলেই তো আমি এফোর্ড করতে পারবো। যদি আমার কাছে থাকে 1000 টাকাতে কম টাকা, তাহলে কিন্তু আমি সেটি কিনতে পারবো না, ঠিক আছে। তো আমরা এটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইয়ে করে দেখি, ঠিক আছে। সো আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। সো এটা আমি দিলাম, হ্যাঁ। সো এখন আমি ইন্টিজার প্রাইস, হ্যাঁ, প্রোডাক্টের নাম যেটা প্রাইস আমি সেটা দিলাম, এটা ভেরিয়েবল কিছু না, প্রাইস নাম একটা ভেরিয়েবল। সো ধরা যাক আমার প্রোডাক্টের প্রাইস 1000 এবং আমার কাছে বিদ্যমান রয়েছে 950 টাকা, ঠিক আছে। সো ইফ আমার কাছে যদি প্রাইস, আমার কাছে যদি মানি টাকাটা যেটা সেটা যদি কি, যেমন ধরা যাক আমার কাছে টাকা যদি বেশি বা সমান থাকে কোনটার, প্রাইসের, তাহলেই আমি কিন্তু সেটি কিনতে পারবো, হ্যাঁ। printf you can buy the product, হুম। তো এখন আমি যদি এটা রান দেই, কিছুই হবে না, কারণ মানে এই কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতেছে না যে আমার যে টাকা আছে সেটা কি আমার প্রাইসের সমান বা বড়, না, সমান বা বড় তো না, ঠিক আছে। সমান বা বড় যেহেতু না, এটা কিন্তু স্যাটিসফাই করতেছে না, ঠিক আছে। সো এখন আমি আরেকটা কন্ডিশন দিতে পারি যে যদি আমার প্রাইস, এখন আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, যেমন আমার প্রাইস, আমার মানি যদি ছোট হয়, ঠিক আছে, মানে যদি ছোট হয় প্রাইস অপেক্ষা, তাহলে আমরা দিয়ে দিতে পারি printf you cannot buy the product। তো আগে কি হয়েছিল আমরা একটু ভালোভাবে খেয়াল করি। আগে যেটা হয়েছিল যে আমাদের আমাদের কি হয়েছিল, রিটার্ন জিরো দেওয়া ম্যান্ডেটরি না। রিটার্ন জিরো দিলে আসলে কি হয়, যেটা প্রোগ্রাম আর কি এখানে মানে টার্মিনেট হয়ে যায়। এখানে যদি আমরা রিটার্ন জিরো না দিই তাহলে প্রোগ্রাম জাস্ট ওইখানে গিয়ে টার্মিনেট হয় আর কি, মানে এক লাইন পরে, বাট এটা বিষয় না। এক লাইন পরে বা এটা যত লাইনে থাক, একটা পর্যায়ে এখানে তো কিছু নাই, এখানে গিয়ে আর কি টার্মিনেট হয়ে যায়। রিটার্ন জিরো বিষয়টা গেল। এবার আমরা আগে দিয়েছিলাম কি, শুধু এই কন্ডিশনটা দিয়েছিলাম, বিধায় আমাদের কিন্তু কিছু প্রিন্ট হয় নাই, ঠিক আছে। আগে আমাদের কন্ডিশনে ছিল একটা, যে আমাদের টাকা যেটা আছে সেটা কি প্রাইস অপেক্ষা মানে বড়, বা মানে আমাদের কাছে যে টাকা আছে সেটা কি প্রাইস থেকে বেশি বা তার সমান, এটাই কিন্তু আমি বুঝাইতেছি, গ্রেটার গ্রেটার দেন ইকুয়াল আর কি। সো যেহেতু এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করতেছিল না, সো আমার কিন্তু কি হয়েছিল, আমার কিন্তু মানে কিছু প্রিন্ট করে নাই, তাই না। কিন্তু এখন কিন্তু আমরা আরেকটা কন্ডিশন দিয়ে দিছি, যেটা হচ্ছে গিয়া আমার যদি মানি প্রাইস থেকে ছোট থাকে, তাহলে মানে ইউ ক্যান নট বাই দ্য প্রোডাক্ট। এই ক্ষেত্রে আমার কি, আমার যে মানি আছে সেটা প্রাইস থেকে ছোট, তাহলে কিন্তু আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে এবং এটা কিন্তু আমার প্রিন্ট করবে, হ্যাঁ, ইউ ক্যান নট বাই দ্য প্রোডাক্ট। কিন্তু এখানে আমার একটা জিনিস আমি লক্ষ্য করি, যে আমি, আমার এখানে কি আছে, ইফ আমার টাকা যদি কি প্রাইস থেকে বেশি বা তার সমান না থাকে, তাহলে আমার হাতে আর অপশন কয়টা থাকে, আমার তো থাকে একটাই। সো আমি এলস দিয়েও তো এটাকে লিখে সিম্পলি শেষ করে দিতে পারি, তাই না। মানে যদি আমার এটা হয় তাহলে তুমি কিনতে পারবে, না হলে কিনতেই পারবে না, ঠিক আছে। এলস দিয়ে তাহলে কিন্তু মানে জিনিসগুলো সুন্দর হয়, কারণ ইফ যে দিয়েছি আমি, ফর এক্সাম্পল এই যে ইফটা দিছি, যদি আমাদের প্রথমেই স্যাটিসফাই হয়ে যেত, ধরা যাক আমার কাছে 1100 টাকা আছে, তাহলে আমাদের প্রথমেই স্যাটিসফাই হয়ে যায় ইউ ক্যান বাই দ্য প্রোডাক্ট, কারণ এখন আমাদের কাছে টাকা যেটা আছে সেটা বেশি, ঠিক আছে, প্রাইস অপেক্ষা বেশি বা তার সমান, হ্যাঁ। এক্ষেত্রেও স্যাটিসফাই হবে কারণ এতে সমান সমান আছে, সো আমি কিনতে পারবো। তো এটা হওয়া সত্ত্বেও আমার এই কন্ডিশনে গিয়ে এটা চেক করবে, ঠিক আছে। মানে হওয়া সত্ত্বেও আবার এটাতে যেহেতু আবার একটা ইফ দেখছে,
ইফ দেখার ফলে সে কি করবে, এখানে গিয়ে চেক করবে। তো চেক করার পর সে যেটা দেখবে যে এখানে মানে টাকা তো প্রাইসের চেয়ে ছোট না, ঠিক আছে, টাকা তো প্রাইসের চেয়ে ছোট না। বা আমরা প্রথমে আগে কি দিয়েছিলাম আমাদের 1100, 1100 তো মানে কোনোভাবে ছোট না। হ্যাঁ, 1000 আইদার সমান ছিল, ঠিক আছে, কিন্তু তো ছোট তো ছিল না, আবার 1100 কিন্তু বড়, ছোট তো না, ঠিক আছে। তো যেহেতু ছোট না সে এটা প্রিন্ট করবে না, বাট মানে আননেসেসারি আর কি চেক করবে। সো এই চেকিং এর ইফ যতবারই থাকবে আমাদের চেকিং কিন্তু বারবার হবে। সো এই জন্য আমরা এলস দিয়ে এটা দূর করে দিতে পারি, যে মানে আহ, শুধুমাত্র ইফ একবার দিয়ে স্যাটিসফাই হলে আমাদের এলস এ চলে যাবে, ঠিক আছে। তো আমরা এখন আরেকটি এক্সাম্পল করি, সহজ এক্সাম্পল, এরপরে আমরা এলস ইফ এর কম্বিনেশনটা দেখবো আর কি। ইনক্লুড stdio dot h, ঠিক আছে, ইন্টিজার মেইন। সেখানে আমরা দেখব ইভেন অড নির্ণয় করে আর কি, ঠিক আছে, ইফ এলস এর সাহায্যে। তো আমি ইউজার ইনপুট কিন্তু আমাদের আগের ক্লাসে দেখাইছিলাম, আমি এটা ইউজার ইনপুট দিয়ে করতেছি আর কি। ইন্টিজার নাম্বার প্রিন্ট এফ, এটা জাস্ট কিছু না, ডিসপ্লে করার জন্য আর কি। এন্টার এ নাম্বার, ঠিক আছে, এন্টার এ নাম্বার। সো নাম্বারটা আমি এন্টার করি, ঠিক আছে, স্ক্যানএফ, স্ক্যানএফ পার্সেন্ট ডি এন্ড নাম, ঠিক আছে। সো এই স্ক্যান করলো। এখন আচ্ছা আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, এখানে যে আমাদের এন্টার নাম্বার, এই স্ক্যানএফ এর নাম্বার, এটা কিন্তু এটার পরেই মানে এই লাইনের সাথে সাথেই কিন্তু আমাদের ইনপুটটা নেবে। কেন নেবে? কারণ এখানে কিন্তু আমরা নিউ লাইন দেইনি। ফর এক্সাম্পল এখানে যদি আমি এইভাবে দিয়ে দিতাম, তাহলে কিন্তু এই যে ইনপুটটা সেটা খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে পরের লাইনে চাইতেছে, তাই না? এই যে এখানে একটা স্পেসও চলে আসছে, কারণ এই স্পেসটা আসার কারণ ওইখানে যে আমরা একটা স্পেস দিছি ওইটার জন্য। এবার এটা সরাই ফেলি, দেখেন স্পেসটা কিন্তু নাই, বাট স্টিল আমার পরের লাইনে চাইতেছে। কেন চাইতেছে? নিউ লাইন দেওয়ার জন্য। সো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে মানে আমার সাথে সাথে, এটার সাথে সাথে আমাকে এই লাইনের সাথেই দেখাতে, যাতে এন্টায়ার নাম্বার এরকম ভাবে সুন্দর একটা ফরম্যাটিং আছে। এটা ম্যান্ডেটরি না, মূল কাজ কিন্তু এখানে হইতেছে, এটা জাস্ট সৌন্দর্যের জন্য দিতেছি। কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এইসব জিনিস দিতে হয় না। আচ্ছা, তো আমরা কখন বুঝবো একটা নাম্বার ইভেন? যদি নাম্বারকে আমরা ভাগশেষ করে জিরো পাই, তখনই কিন্তু আমি দিতে পারি প্রিন্টএফ আমার নাম্বারটা কি ইভেন, অর্থাৎ আমার নাম্বারটা জোড় সংখ্যা, ঠিক আছে। আদারওয়াইজ এটা অড, তাই না? তো আমাকে এত আবার ইয়ে দিয়ে বলে দিতে হবে না, তাই না? প্রিন্টএফ অড, আমাকে আর ইয়ে দিয়ে বলে ইফ দিয়ে বারবার দেখানোর দরকার নেই। এটা নাম্বার যদি ইভেন না হয় সেটা হবে অড, ঠিক আছে। সো এখন যদি আমি এটা এক্সিকিউট করি, আমি ইভেন এবং অড নাম্বার দিয়ে চেক করি, এন্টার নাম্বার 5, এটা অড নাম্বার, ঠিক আছে। এখন আমি একটা নাম্বার দিয়ে চেক করব, এন্টার নাম্বার 6, এটা ইভেন নাম্বার, ঠিক আছে। তো আমাদের প্রোগ্রাম ঠিকঠাক মতো কাজ করতেছে। আমরা এখন ইফ এলস এর কম্বিনেশন, যেটা কিনা এলস ইফ, এটা একটু দেখি। তো আমরা এখন একটা এক্সাম্পল করব পজিটিভ নেগেটিভ জিরো দিয়ে, ঠিক আছে। মানে একটা নাম্বার কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি কি সেটা বোঝার জন্য এই দেখেন অবস্থা, আমি সি প্লাস প্লাস এর হেডার ফাইল ইনক্লুড করে দিতেছি, stdio.h। হ্যাঁ, এটা সি এর হেডার ফাইল, আগে যেটা দিয়েছিলাম ওইটা ইয়ে কিটা, এই যে কি জানি এটা সি প্লাস প্লাস এর। আচ্ছা যাই হোক, হুম। সো আচ্ছা, ইন্টিজার মেইন আসলো, খুব ভালো কথা। এবার আমরা এবার ইউজার ইনপুট দিয়ে করতেছি না, জাস্ট আমরা ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করে দেই। ফর এক্সাম্পল পজিটিভ নেগেটিভ জিরো, হ্যাঁ। সো এখন আমি এটা দিতে পারি, পজিটিভ কখন হবে? যখন একটা নাম্বার জিরো অপেক্ষা বড়, ঠিক আছে। সো আমি কি বলবো এটাকে? পজিটিভ, এভাবে লিখে দিই শর্ট ফর্ম পজিটিভের। আচ্ছা, যদি জিরো অপেক্ষা ছোট হয়, ঠিক আছে, এখন যদি আমি আবার ইফ দিই, তাহলে কিন্তু এই শর্তটা স্যাটিসফাই হওয়ার সত্ত্বে এটা আবার মানে এখানে চেক করা শুরু করবে। So আমি সেটা চাই না। আমি সেটা এড়ানোর জন্য কি করব, এলস ইফ দিয়ে দিতেছে, যাতে যাতে করে কি হয়, যে যখন আমার ইফ স্যাটিসফাই হবে না, তখন এলস ইফ চেক করবে, আদারওয়াইজ কিন্তু করবে না, ঠিক আছে। সো এলস ইফ এ আমি দিয়ে দিতে পারি প্রিন্টএফ নেগেটিভ, ঠিক আছে, ওকে। দেন আমি দিয়ে দিতে পারি এলস প্রিন্ট এফ জিরো, ঠিক আছে। আবার কিন্তু আমার ইয়ে দিয়ে একটা সংখ্যা কি হতে পারে, হয় পজিটিভ হতে পারে, হয় নেগেটিভ হতে পারে, নইলে জিরো হতে পারে, আর কিছু তো হতে পারে। সো
এখানে এলস আমি দিছি 0, অর্থাৎ যখন আমার পজিটিভও হবে না, যখন আমার নেগেটিভ হবে না, তখনই এলস হবে। এলস আমরা সব সময় প্রোগ্রামের শেষে ইনক্লুড করব, ঠিক আছে? এলস আমরা সব সময় প্রোগ্রামের শেষে ইনক্লুড করব। এবং এবং এই যে এলস ইফ দেওয়ার ফলে যে সুবিধাটা হয়েছে, যে এরপর এলস ইফ এর পর ফর এক্সাম্পল আমার অনেকগুলো এলস ইফ কন্ডিশন থাকতে পারে, এই প্রোগ্রামের ক্ষেত্রে না থাকুক, অন্য ক্ষেত্রে থাকতে পারে। তো এলস ইফ দেওয়ার পর এই এলস ইফ যদি স্যাটিসফাই হয়ে যায়, সে অন্যান্য এলস ইফ এ আর যাবে না, ঠিক আছে? সে অন্যান্য এলস ইফ এ আর যাবে না। কিন্তু এই এলস ইফ স্যাটিসফাই না হয়ে যদি এইটা হয়ে যায়, সে তার পরেরটায় কিন্তু যাবে না, ঠিক আছে? আবার আহ, এই যে ইফ যদি আমার স্যাটিসফাই হয়ে যায়, তাহলে এলস ইফ এও যাবে, ঠিক আছে? এলস ইফটা এই জন্যই যে মানে যখনই একটা কন্ডিশন স্যাটিসফাই হবে, সেটা ইফ বা এলস ইফ যেটাই হোক, ওই পরের এলস ইফে সে আর যাবে না, ঠিক আছে? পরের এলস ইফে আর যাবে না। আর এলস কখন হবে? যখন আমার আগের সকল কন্ডিশন ইফ আর এলস যাই হোক মানে ফেল করবে, তখন এলসে যাবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু সে এলসে যাবে না, ঠিক আছে? তো এলসিফ দেওয়ার সুবিধাটা আমরা বুঝলাম, যে ইফ দিলে আমাদের বারবার চেক করবে, এলসিফ দিলে আমার এলসিফ স্যাটিসফাই হয়ে গেলে আর চেক করবে না, সেটা এক্সিকিউট করে দেবে, ঠিক আছে? কিন্তু এখানে কথা আছে, ঠিক আছে? এলসিফ এর পরে এলসিফ, তো এটা তো স্যাটিসফাই হয়ে গেছে, সো এই এলসিফ আর কি হবে না, এই এলসিফ আর সেটা চেক করবে। কিন্তু ইফ চলে আসলে একটা ঝামেলা, সেটা আবার চেক করবে। সো এই জিনিসগুলো এড়ানোর জন্য আমরা যে ফরম্যাটটা নর্মালি ইউজ করে থাকি, সেটা হচ্ছে কি, আমরা প্রথমে ইফ ছাড়া কিন্তু আবার এলস হয় না, এই জিনিসগুলো মাথায় রাখা ইম্পর্টেন্ট। ইফ ছাড়া এলস, এলস ইফ এসব কিছু হয় না। সো প্রথমে আমরা একটা ইফ দেব, যখন আমরা অনেকগুলো কন্ডিশন নিয়ে কাজ করতেছি, তারপরে এলস ইফ এইভাবে দিব, এলস ইফ দিব, এবং সবশেষে আমরা এলস দিয়ে শেষ করব, ঠিক আছে? এইসব জিনিস আমরা দেখবো, সমস্যা নেই। আমি জাস্ট পার্থক্যটা বোঝাতে চাইতেছি যে ইফ যদি থাকে, তাহলে ইফ থাকলে এটা চেক করবেই, ঠিক আছে? এলস ইফ থাকলে কি করবে? এলস ইফ যদি স্যাটিসফাই হয়ে যায়, পরবর্তীতে যদি সে এলস ইফ পায়, তাহলে কিন্তু সে আর চেক করবে না। সে ইফ পাইলে, আমার প্রথম কথা যে ইফ পাইলে চেক করবেই। আর এলস ইফ পাইলে যদি স্যাটিসফাই হয়ে যায়, এবং তারপরে যদি এলস ইফ থাকতে থাকে, তাহলে এলস ইফ গুলা কিন্তু আর চেক করবে না, ঠিক আছে? আর এলস উপরে যা থাকুক, তা যদি স্যাটিসফাই না হয়, তখন এলস আমার স্যাটিসফাই হবে। আচ্ছা, আমরা এখন দেখি আমাদের কথাগুলো কতটুকু সত্য। তো আমাদের এখন পজিটিভ আসছে, যেহেতু 3 আছে, -3 দিলে আসবে নেগেটিভ। ওকে, নেগেটিভ আসবে, দেন আসবে 0, আসবে যখন 0 হয়ে যাবে। ওকে, ওকে, 0 হয়ে গেল। তাহলে আমাদের প্রোগ্রামটা কাজ করছে। কিন্তু কথা হচ্ছে, যদি আমরা এইভাবে ইফ ইফ দিয়ে বারবার লিখতাম, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা কাজ করতো। হ্যাঁ, এটা যদি দিতাম ইফ n is strictly equal to 0, কাজ করতো, সেম কাজ করতো। বাট কি করতো, এই যে প্রথমে যেমন আমার এই যে ধরা যাক, এটা 0 না দিয়ে আমি 5 দিলে এটা প্রথমেই শেষ হয়ে যায়। এটাই কি করতো, এটাও চেক করতো, ঠিক আছে? চেক করে স্যাটিসফাই হইতো না, দেন এটাও চেক করতো, করে স্যাটিসফাই হইতো না, দেন শেষ করতো, ঠিক আছে? স্যাটিসফাই ঠিকই হইতো না, বাট হুদাই চেক করতো আর কি। সো এটার থেকে এই জিনিসটা করা যেটা ভালো হয়েছে, যেমন এখানে 5 দিলে আহ সে এটা চেক করতেছে স্যাটিসফাই হয়ে গেছে। যেহেতু স্যাটিসফাই হয়ে গেছে, এখানে তো ইফ না এলস ইফ, এবং আমার মনে রাখতে হবে আমার স্যাটিসফাই হয়েছে এবং পরে এলস ইফ আছে। সো এটা কিন্তু আর কি হবে, এটা চেক করবে না, এলসও চেক করবে না, কারণ আমার আগে একটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে। সো এই হচ্ছে কি আর কি সুবিধা। একটু কমপ্লেক্স লাগতে পারে স্পেশালি যারা বিগিনার, আর সমস্যা নেই, আমরা ইফ এলস নিয়ে আমাদের প্রজেক্টও ইফ এলস ইউজ করব, মিনি প্রজেক্টে সবার শেষে যেটা। সো ওইটাতেই আর কি ইফ এলস, এবং ইফ এলস এর অনেক ব্যবহার আছে, প্র্যাকটিস করতে করতে ওইগুলো সামনে আসবে আর কি। আমি আশা করি, মানে আমি অনেকবার কিন্তু বলছি যে মানে ইফ এলস এইসব কি করে। আহ এরকম রেফারেন্স ইন্টারনেটেও দেয়া আছে, সমস্যা নেই, আস্তে আস্তে বোঝা যাবে আর কি কি। এখন মানে একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট মানে আমি যে সহজভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছি আর কি। আর সমস্যা নেই, এই ক্লাসে না বুঝলে, কারণ আমরা এগেইন পরবর্তী ক্লাসগুলোতে আবার এই পেন্স ইউজ করবো। সো মানে ওইগুলো দেখলে আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসে এইটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের এই ক্লাসে আমরা লুপ নিয়ে একটু স্টাডি করব। আমাদের এই ক্লাস বিশেষ করে আমরা ফর লুপ নিয়ে ডিসকাস করব। লুপ মূলত তিন ধরনের আছে প্রোগ্রামিং এ। আমি যদি বলি ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, ফর লুপ, বাট আমরা এই ক্লাসে ফর লুপেই বেশি ফোকাস রাখবো, কারণ আমাদের কোর্সে হচ্ছে গিয়ে যে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোতে ফোকাস দিচ্ছি, তাই আমি ফর লুপের মধ্যে আসলে ফোকাসটা রাখবো।
সো ফর লুপ সম্পর্কে আমরা স্টাডি শুরু করি। লুপ বা ফর লুপ যেই লুপেরই কথা বলি, লুপ হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রোগ্রাম ততক্ষণ এক্সিকিউট করবে যতক্ষণ আমরা তাকে মানে যতক্ষণ না তাকে আমরা বলছি যে তুমি স্টপ হও, অর্থাৎ ততক্ষণ এক্সিকিউট হবে যতক্ষণ না তাকে স্টপ হওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। সো আমরা কুইকলি দেখে নিই ফর লুপ কিভাবে কাজ করে। আমার ফর লুপ সম্পর্কে একটি ডিটেলস ভিডিও আছে এই টপিকের, এটা মনে হয় অ্যারাউন্ড 32 মিনিটসের, এই চ্যানেলে দেওয়া আছে। ওইটা যদিও জাভাতে করা, বাট ওইটা খুবই ইফেক্টিভ। ওইখানে আমি অনেক ডিটেলস, অনেক এক্সারসাইজ, অনেকগুলো করেছি আর কি। সো এটা দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে, অ্যাটলিস্ট কনসেপ্ট নিয়ে কোনো প্রবলেম থাকার কথা। তো আমরা শুরু করি। ফর লুপ দিয়ে আমরা অনেক মজার মজার জিনিস করতে পারি। ফর এক্সাম্পল, আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবো। সিম্পলি আমরা একটা লুপ চালাবো ফর ইন্টিজার i ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করতেছে, এবং যতক্ষণ এই i ভেরিয়েবল আমাদের 100 এর সমান বা ছোট না হয়, ঠিক আছে। এখানে কিন্তু আমার ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, ঠিক আছে। আমার প্রথম পার্টটা হচ্ছে এখানে আছে 3 পার্ট, আমি ক্লিয়ার করি। হ্যাঁ, তো প্রথম পার্টটা আমাদের i ইকুয়াল টু 0 যেই পার্টটা, সেই পার্টটা আমাদের ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। এখানে ইন্টিজার i কজ মানে ভেরিয়েবলের টাইপটা আর কি। সো i ইকুয়াল টু এটা আমাদের ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে গিয়ে এই যে ইনিশিয়ালাইজেশন, দেন এটা কন্ডিশন, এটা আপডেট, ঠিক আছে। সো আমাদের প্রথমে এটা কি হবে, আচ্ছা আমরা প্রিন্ট করে দেখে ফেলি। printf %d, আচ্ছা আমরা এখানে নিউ লাইন না দিয়ে একটা স্পেস দিয়ে দিব, ট্যাব দিয়ে দিলাম, দেন i দিয়ে দিলাম। এবার যদি আমরা এটা প্রিন্ট করি, আমাদের 1 থেকে 100 পর্যন্ত চলে আসবে। এটা বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি যেটা হচ্ছে, আমার এই লুপটা ততক্ষণ রান করতে থাকবে। এটা 1 থেকে স্টার্ট হবে এবং যতক্ষণ না 100 এর সমান বা ছোট যতক্ষণ থাকে ততক্ষণ রান করবে। সো এখানে এটা i দিয়ে স্টার্ট হবে, হ্যাঁ। এরপর এখানে প্রিন্ট হয়ে যাবে, না মানে চেক করবে আর কি। প্রথমে আমাদের যেটা এই লুপটা যেভাবে কাজ করতেছে, i ইকুয়াল টু 1, তাহলে এই 1 কি, এই 1 কি 100 অপেক্ষা ছোট বা সমান? হ্যাঁ, ছোট বা সমান। দেন এটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রিন্ট হয়ে এখানে আসবে, ঠিক আছে, এখানে আসবে। প্রথমে কিন্তু কি হয়েছে, এইটুকু কাজ হয়েছে, দেন প্রিন্ট করছে, দেন এখানে যাবে। এখানে কি আমার i কিন্তু 1 থেকে 2 হয়ে যাবে, 1 পারবে। সো i 2 হয়ে গেলে আমার i 2 কি 100 অপেক্ষা ছোট বা সমান? হ্যাঁ, তাইলে এখানে 2 হবে, ঠিক আছে। এরপর আবার এখানে চলে আসবে এবং এইভাবে 3 হয়ে যাবে, ঠিক আছে, 3 হয়ে যাবে। এইভাবে শেষ পর্যন্ত 100 পর্যন্ত আসবে, 100 পর্যন্ত 3 হয়ে এটা কি হবে, এখানে 3 প্রিন্ট হবে, ঠিক আছে। 3 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হয়ে এখানে আবার এসে 4 হয়ে যাবে। সো এইভাবে i যখন 100 পর্যন্ত হবে তখনও এটা স্যাটিসফাইড, বাট যখনই এটা 101 হয়ে যাবে তখনই কিন্তু আর কন্ডিশনটা স্যাটিসফাই হলো না। দ্যাট মিনস আমাদের লুপ কিন্তু আর রান হবে না, এখানেই থেমে যাবে। সো আমরা বলতে পারি এটা প্রিন্ট হবে যে 1 to 100 পর্যন্ত। সো আমরা যদি দেখি, এই যে আমাদের 1 থেকে 100 পর্যন্ত যেগুলা সবগুলা চলে আসছে। এবার আমরা মানে বিভিন্নভাবে করতে পারি। এবার আমরা এটাও ডিটারমাইন করতে পারি যতগুলা বিজোড় সংখ্যা আছে আমার 1 থেকে 100 পর্যন্ত, এগুলো চলে আসবে। সেটার জন্য আমরা 1 থেকে স্টার্ট করছি, সো 2 করে ইনক্রিমেন্ট করে দেব, তাহলেই আমার কিন্তু 1 থেকে 100 এর মধ্যে যত বিজোড় সংখ্যা আছে সবগুলা চলে আসবে। 1 3 5 7 9 11 সহ যতগুলা বিজোড় সংখ্যা আছে সবগুলা কিন্তু চলে আসবে। এই তো আচ্ছা, এই তো এইভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে। এখানে ডিসপ্লেটা খুবই খারাপ, তো আচ্ছা সমস্যা নেই, এটা মনে হয় বেটার ভিউ। আমি মূলত আমার কোড ব্লকসটা স্পেস খালি করার জন্য এটা ডিলিট করে দিয়েছি, সো ওই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে অনলাইন কম্পাইলারই করতে হচ্ছে। এই তো এই মোটামুটি আমাদের ফর লুপ আর কি। আমরা ব্রেক কন্টিনিউটাও দেখি, কারণ এটা ইম্পর্টেন্ট। সো ব্রেক কন্টিনিউ দেখি, ফর লুপের সাথে ইনক্লুডেড, নো ওয়ারিজ। আচ্ছা, ইন্টিজার মেইন,
দেন আমরা কি করব, ফর ইন্টিজার I equals to 0, I is less than 5, I plus plus. Okay, if আমরা একটা কন্ডিশন দিয়ে দিতেছি break, okay, then printf %d ওকে। সো আমরা যদি এই কোডটা রান করি, আমাদের কিন্তু মানে যেটা হবে, আমাদের 0 প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে, যখনই 2 তে যাবে ব্রেক হয়ে যাবে, অর্থাৎ প্রোগ্রাম আর রান হবে না। সো আমাদের আউটপুট হবে 0 and 1। সো আমি যদি আউটপুট দেখি, আমাদের আউটপুট 0 and 1। সো আমরা যদি এখানে ব্রেকের জায়গায় কন্টিনিউ দিই, তাহলে একই জিনিস হবে না, বাট মিল আছে এখানে। মিলটা হচ্ছে গিয়ে যে আমাদের 2কে এরা স্কিপ করবে আর কি, মানে 0 হবে প্রিন্ট, 1 হবে প্রিন্ট, যখনই 2 পাবে ওইটা স্কিপ হবে, দেন 3 4 পর্যন্ত রান হবে, যেহেতু ওটা 4 পর্যন্তই হবে, কারণ যখনই I 5 হয়ে যাবে তখন 5 কিন্তু 5 থেকে ছোট না। সো এটা যদি এরকম হতো ফর এক্সাম্পল, তাহলে 5 কিন্তু প্রিন্ট হতো। হ্যাঁ, যেহেতু আমরা এরকম দিইনি, তো আমি এইভাবে রেখে দিচ্ছি। সো আমাদের এখানে কিন্তু হবে এখন আউটপুট 0 1, তারপরে 3 4 5, সরি 3 4, 0 1 3 4। হ্যাঁ, কারণ আমরা 5 অপেক্ষা ছোট দিয়েছি। এই তো, এই মোটামুটি ব্রেক এন্ড কন্টিনিউ এবং ফর লুপ। আমার ফর লুপ সম্পর্কে ডিটেইল ভিডিও আছে, যদি ওইটা জাভাতে করা, ওইটা দেখলে মানে আমি নিশ্চিত মানে কনসেপ্ট 100% ক্লিয়ার হবে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আচ্ছা, তো এটি আমাদের কোর্সের লাস্ট ভিডিও। আমরা বলেছিলাম যে আমরা একটি প্রজেক্ট করব সব শেষে, তো আজকে মূলত এই প্রজেক্টটা করব আর কি। এটা মূলত একটা বেসিক প্রজেক্ট হবে। আমরা সিম্পল একটা প্রজেক্ট করব, ক্যালকুলেটর বিল্ড করব আজকে, মূলত একটি বেসিক ক্যালকুলেটর। এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের ক্র্যাশ কোর্সটি শেষ করতে চলেছি। আমি ট্রাই করেছি যে আমাদের যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো রয়েছে সেগুলো কভার করতে। এরপর এই কোর্সটি করার পর আশা করা যায় কেউ প্রোগ্রামিংয়ের অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা খুব ভালোভাবে নিবে এবং সেটি অ্যাপ্লাই করতে পারবে। তো এখন কেউ চাইলে সিতে আরও ব্রড নলেজ সে গেইন করতে পারে, ওর সে অন্যান্য ল্যাঙ্গুয়েজে মুভ করতে পারে। আমার মনে হয় সেটি অনেক বেশি সহজ হবে। তো আজকে আমরা দেরি না করে প্রজেক্টটা আমাদের শুরু করে দিই। আমাদের আজকে একটি ক্যালকুলেটর বিল্ডিং প্রজেক্ট করব। তো ক্যালকুলেটর বিল্ড করব মূলত। সো স্টার্ট করা যাক। আমাদের ক্যালকুলেটর বিল্ড করতে আমাদের কি কি প্রয়োজন? আমাদের ফার্স্ট অফ অল দুটি সংখ্যা তো লাগবেই, এরপর আমরা একটি অপারেটর নিব, ঠিক আছে? তো অপারেটর ক্যারেক্টার নিয়ে নিই, ক্যারেক্টার অপারেটর। ওকে, সো নিয়ে নিলাম ক্যারেক্টার অপারেটর। এবার printf enter the operator. অপারেটর সেটি আমরা বলে দিচ্ছি ইউজারকে আর কি, যে যোগ করবে নাকি বিয়োগ করবে নাকি গুণ করবে নাকি সে ভাগ করবে। ওকে, সো বলে দিলাম। এবার আমরা অপারেটর ইনপুট নিব। ওকে, সো scanf, আমরা ইউজার ইনপুট কিভাবে নিতে হয় আমরা আগে দেখেছি। এটি যেহেতু ক্যারেক্টার ডাটা টাইপ, সো আমরা সি দিব, এন দিয়ে আমরা দিব, আমরা অপারেটর যেহেতু নিচ্ছি, হ্যাঁ ওকে, অপারেটর নিয়ে নিলাম। এবার যেটা আমরা করব, printf enter the value of a। এবার scanf করে আমরা এর ভ্যালুটা ইনপুট হিসেবে নিয়ে নেব। সো এর ভ্যালু আমাদের যেহেতু এটা ফ্লোট টাইপ, সো নিয়ে নিলাম। সিমিলারলি আমরা কিন্তু বি এর ইনপুটটাও নিতে পারি। কপি করে পেস্ট করে দিচ্ছি যাতে সময়টা সেভ হয়। সো আমরা এই তো মোটামুটি আমরা ইউজার ইনপুট নিয়ে নিলাম। এবার if operator is strictly equal to প্লাস, যদি আমরা প্লাস ইনপুট দিই অপারেটরের ভ্যালু, তাহলে printf আমাদের যেন প্লাস ভ্যালুটা শো করে, a প্লাস বি। ওকে, আচ্ছা, else if
operator strictly equal to minus printf minus p. ওকে, এরপর যেটা করব আমরা মাল্টিপ্লিকেশন দেখাতে হবে আমাদের। সো অপারেটর is strictly equal to যদি আমাদের মাল্টিপ্লিকেশন হয় তাহলে printf %f to b। ওকে, এরপর আমাদের কিন্তু একটাই রয়েছে, সেটি হচ্ছে ডিভিশন। এলসিফ দেওয়ার প্রয়োজন নেই। কেন দেওয়ার প্রয়োজন নেই? আমার এলসিফ ইফ এলস নিয়ে একটি ডিটেলস ভিডিও আছে, ওইটা দেখলেই আসলে ক্লিয়ার হয়ে যাবে যে মানে এলসিফ এইসব ইউজ কেন করছি, এর পিছনে লজিকটা কি। সো সিকোয়েন্স আকারে ভিডিও যদি দেখেন তাহলে আশা করি প্রবলেম হওয়ার কথা না। ওকে, সো গেল, এখন আমরা প্রোগ্রামটি জাস্ট রান দেব এবং আমাদের প্রজেক্টটি কিন্তু বিল্ড হয়ে গেল। খুবই সিম্পল প্রজেক্ট। এন্টার দি অপারেটর, আমরা প্লাস করে দেখি। ভ্যালু অফ এ 2 দিলাম, বি কে দিব 3, আমাদের কিন্তু 5 চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে, এখানে ইন্টিজার নেওয়া যেত, আমি ইন্টিজার নিলাম না এই কারণে, কারণ আমাদের ডিভিশনে আবার মানে সমস্যা হবে আর কি। এইগুলা যে আমাদের আছে দশমিকের পর অনেকগুলা জিরো আছে, এগুলো নিয়ে ওয়ারি করার কিছু নেই, এগুলো মানে রিডিউস করা যায়, আবার ফ্লোট থেকে ইন্টিজারেও কনভার্ট করা যায়। লাইক আই সেড, কেউ যদি এখন মানে সিতে খুব ভালো একটা গ্রাস্প করতে চায়, সে কিন্তু এখন সি শিখতে পারে, তার কিন্তু আর বুঝতে সমস্যা হবে না, বা অন্য ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারে, ধীরে ধীরে অনেক অ্যাডভান্স কনসেপ্ট শিখতে পারে। বাট এটি একই কথা, আমার 5 যে কথা 5.0000 এন্ডলেস জিরো একই কথা। সো এটা নিয়ে ওয়ারি করে কিছু নেই। আমরা যদি আবার রান দিই, আমরা এবার মাইনাস অপারেশনটা করব। সো আমি 3 থেকে 1 মাইনাস করবো এবং আমাদের 2 চলে আসছে। সো আমাদের প্রোগ্রাম কিন্তু সাকসেসফুলি রান করতেছে। সো আমরা মাল্টিপ্লিকেশন করবো, এন্টার দি ভ্যালু অফ, আচ্ছা এটা রান দেওয়ার আগেই কিবোর্ড উল্টা জিনিস টাইপ করে ফেলছে। হ্যাঁ, মাল্টিপ্লাই আমরা এখন করবো। সো দিলাম, এবার 6 into 7 করা যায়। হ্যাঁ, 6 7 42 চলে আসছে। এবার ডিভিশন করে আমরা দেখিনি আমাদের আসলে সব ঠিকঠাক আছে কিনা। সো আমরা যদি 10 দিই, পরবর্তীতে যদি 5 দিই, তাহলে কিন্তু চলে আসছে। আমরা 10 ডিভাইডেড বাই 3ও করতে পারি। ফর এক্সাম্পল 10 ডিভাইডেড বাই 3, আমাদের কিন্তু ভ্যালু চলে এসেছে। সো আমাদের প্রজেক্টটি কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। আজকের ভিডিও এইটুকুই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।